আমরা দেখেছি যে আজকে এনসিপির মুখপাত্র আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া তিনি বলছেন যে দেশে যে বিভিন্ন জায়গায় মব তৈরি হচ্ছে সেখানে সরকারের দলীয় অর্থাৎ বিএনপির দলীয় অনেক ব্যক্তিদের সম্পর্ক রয়েছে, কিন্তু সেখানে কারা জড়িত, তার কাছে কি ফাইন্ডিংস, যে কারা সেখানে সরকার দলীয় লোকজন কোথায় মব করছে সেটি তিনি আসলে পরিষ্কার করেননি। একটু বলবেন আমাদেরকে। এটা তো একটা রিপোর্টে আসছে, প্রথম আলোতে দেখলাম না, 31টা মবের কথা বলছে মে মাসে। 31টা মবের সাথে সরাসরি গভর্নমেন্ট লিড পার্টির বিভিন্ন স্টুডেন্ট উইং বিভিন্ন জায়গায় গিয়ে তারা থানা থেকে বের করে নিয়ে আসছে। ধরেন নাসিরের কথাটা ধরেন, যেটা আপনার ঝিনাইদহে হয়তো ঘটেছে, সে 3000 লোক চলে আসছে ঠাস করে থানার মধ্যে এসে থানার মধ্যে তাকে মারার মতো প্ল্যান করতেছে। মানে ওসি এদিকে দীর্ঘ সময় ওয়েট করতেছে, বাহিরে একটা মানে বিশাল লোকজন এসে তাকে পরবর্তীতে তাকে অনেক স্কাউট করে বের করতেছে। এটা তো আসলে মহাবিহিত। তো এরকম অনেক জায়গায় উদ্ধার করে নিয়ে গেছে। এবং আমরা দেখলাম যে গতকালের রিপোর্ট দেখলাম যে এটা মাদকের একটা লোক সম্ভবত কোন একটা এলাকায় স্বেচ্ছাসেবক 4 জন দলের নেতা তারাকে উদ্ধার করার চেষ্টা করতেছে। এরকম অসংখ্য ঘটনাগুলো। মব তো আসলে এমন একটা জিনিস আমরা বাংলাদেশে ইউজ করি আমাদের অপোজিশনকে ঘায়েল করার জন্য। বেসিক্যালি ওই এন্ট্রিমের সময় এটা সুপার আওয়ামী লীগের লোকজন বেশি এটা বলতো, মব হচ্ছে এই হচ্ছে সে হচ্ছে। এটাকে এখন মব কালচার বলা হচ্ছে, এখানে উইদাউট ডেফিনেশন। আমি অনেকবার বলেছি মব শব্দটা হচ্ছে যে এটা 19th সেঞ্চুরি 18th সেঞ্চুরি যখন আমরা কলোনিয়াল যুগে ছিল, আফ্রিকার মহাদেশে বিভিন্ন জায়গায় লোক জটলাবাদী থাকতো আর কি, ডাকলে পাওয়া যেত, এটাকে বলা হয়তো মব। কিন্তু বাংলাদেশে আসলে এরকম ডাকলে পাওয়া যায় এরকম না, এটা হচ্ছে অর্গানাইজড মব হয়, ভায়োলেন্স। মানে আপনাকে আমি হ্যারাসমেন্ট করবো, প্রি প্ল্যান। সাপোজ আজকে নাসকে আক্রান্ত করবো, কালকে ভাইকে আক্রান্ত করবো, অমুকরে, এটা প্রি প্ল্যান থাকে। সো এটা এরকম না মবের মতো এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে মোবিলাইজ, এরকম পিপল না। সো বাংলাদেশে যেটা আছে এটা জাস্ট একটা শব্দ কয়েন হয়ে গেছে, এটা খুবই পপুলার হয়ে গেছে, এখন মানুষ সবাই এটাকে গ্রহণ করতেছে, কিন্তু এটা আসলে কননোটেশনটার ব্যাখ্যাটা জানি না। একটা পর্যায়ে সব কিছুকে মব বলা হবে এবং লিগ্যাল একটা মুভিং করবেন সেটাকে মব বলা হয়। এবং আমরা দেখলাম ডাকসুর ঘটনা নিয়ে যখন প্রফেসররা জিজ্ঞেস করলো আপনি এটা কেন করতেছেন, আজকেও দেখলাম যে আমাদের ডাকসুর ট্রেজারার যে আচরণ, মানে তার সে কাউকে গণে না, যে পাওয়ারে আসছে যে মানসিকতা, যে কোনো কিছু বললে তোমরা মব করতেছে কেন। সো এটাকে দিয়ে আবার নিজেদেরকে ডিফেন্ড করা হচ্ছে। সুতরাং এই জিনিসটাকে ফিক্স কোনো ডেফিনেশন নাই। তো এই জায়গা থেকে বলছেন যে সরকারি দলের ব্যক্তিরা অনেক জায়গায় হচ্ছে এই ধরনের এরকম ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায়। মানে মেইন কথা হচ্ছে যে ললেসনেস। মেইন কি বোঝা যায়, আইন শৃঙ্খলার অবনতিটাকে আপনি বোঝাচ্ছেন বিভিন্ন ফরম্যাটে। ধর্ষণ হচ্ছে, সাপোজ ধরলাম কোনো জায়গায় অন্যায়ভাবে মানুষকে মারা হচ্ছে, প্রতিদিনই আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি যেটা আইন শৃঙ্খলার অবনতি। সেটার বিভিন্ন ভার্সনের মধ্যে একটা ভার্সন হচ্ছে যে মানুষকে জোর করে কিছু করে ফেলা। বাবুল, আপনারাও মবে এখন আপনাদের নাম যুক্ত হয়ে গেছে, আপনারা বিভিন্ন জায়গায় মব করছেন। যথার্থই বলেছেন, এটা কাম্য নয়, একটাও হওয়ার কথা নয়, হবে না ইনশাল্লাহ। কারণ মাত্র 3 মাস প্রশাসন পুলিশের সেই মনোবল ব্যাক করা কাজ হচ্ছে, ব্যাপক কাজ হচ্ছে। তারপরও দীর্ঘদিনের আওয়ামী জামানার প্রশাসন এবং আপনারা কি প্রশাসনের আসলে সহযোগিতা পাচ্ছেন? পুলিশের যে বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের প্রশ্ন যে সরকারের সাথে আছে কিনা পুলিশ। না, অবশ্যই নয়, কারণ সরকার এটার অবশ্যই বিরোধিতা। কিন্তু মজার বিষয় হচ্ছে কি, এটার তো জন্মদাতা ছিল একটা বিশেষ রাজনৈতিক দল এবং বিশেষ গোষ্ঠীর লোকেরা। তো ওই হয় না যে কুয়ো নিজে খুঁড়লে কুয়োতে একদিন পড়তে হয়, তো এরকম একটা হয়ে গেছে। তবে এটাকে যতটা কন্ট্রোল করা সম্ভব আমরা করছি, চেষ্টা করছি। স্বরাষ্ট্রমন্ত্রী এটা নিয়ে আজকেও কথা বলেছেন। তো আমরা সেটা জিরো পর্যায়ে আনব ইনশাল্লাহ। দেখুন, এখন ওই যে এই যে আপনি যেটা মবের কথা বললেন, এই মবটাকে অবশ্যই বিএনপি রাখবে না, এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকবেন। কারণ বিএনপি মবের রাজনীতি করে না। বিষয় হচ্ছে ওই যে যারা মবের রাজনীতি করে নিজেদেরকে রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা করেছেন, মজার বিষয় হচ্ছে তারাই এখন মবে পড়ছেন। তো এই যে একটা সংস্কৃতি যখন গড়ে ওঠে এবং সেটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয়েছে, আপনারা জানেন সেই যমুনা ঘেরাও, তাদেরকে ঠান্ডা পানি খাওয়ানো, এগুলো তো মানে ইতিহাস শুধু না, এগুলো প্রমাণিত ইতিহাস। তো হয় কি একটা সংস্কৃতি, আমি একটু বলি ভাই, মানে যমুনার সামনে দাঁড়িয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনটা মব ছিল। আমি বলি একটু বলেন ভাই, কোনটা মব ছিল না ছিল আমরা তো সবাই জানি, তাই না? হ্যাঁ, মাজারে যে মাজার ভাঙ্গা,
আপনার নারীর পোশাক নিয়ে কথা বলা, তারপর নারী সেই মানুষটাকে নিয়ে এসে, মানুষই বলছে আর কি বলবো, নিয়ে এসে আবার তাকে মাল্য প্রদান করে হাতে কোরআন শরীফ দিয়ে তাকে সাপোর্ট দেওয়া এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নাজেহাল করা, মারা, শার্ট খুলে নেয়া, এই ডাকসুর নেতারাই করেছে। এটা তো সর্বজনবিদিত। তো একটা যখন 18 মাসের সংস্কৃতি প্রতিষ্ঠা পেয়েছে, এটা 18 দিনে শেষ হয়ে যাবে, এটা ভাববার কোনো কারণ নেই। তবে যারা করছে এটাকে সাপোর্টও দিচ্ছি না, আমি বলছি এটা আমাদের ইনশাল্লাহ আমরা কন্ট্রোল করব। কাজেই এই যারা এর সাথে জড়িত ছিল তাদেরকেও একটু আমার মনে হয় কন্ট্রোল করা উচিত। কারা জড়িত ছিল? আমরা মানে নিউজ বলতেছে 31টা সরকারি দল সরাসরি জড়িত মে মাসে। তাহলে যা উনি মিন করতেছে বিএনপি, এনসিপি, জামাতের লোকজন, মববাজ। আই আন্ডারস্ট্যান্ড, ভাইয়ের আন্ডারস্ট্যান্ডিং। তো এখন তাহলে 31টার মধ্যে একটা বিএনপি জামাত হলো না, সবগুলো বিএনপি হয়ে গেলো। তার মানে এতদিনও বিএনপি করেছিল, কারণ এখন ক্ষমতায় আসার পর 31টা যদি হয়ে থাকে, তাহলে এন্ট্রিমের সময় যে 1500 না 2000টা আপনার আন্দোলন হয়েছে, এর মধ্যে যদি মব ধরলাম, যদি উনি ওনার ডিফিনেশন সবই মব হয়, তাহলে ওটা ওনারাই পিছনে ছিল। না হলে ওই সময়তে ওনাদের প্র্যাকটিস চলমান রয়েছে, কারণ আমাদের প্র্যাকটিস হলে তো স্টপ করে ফেলতাম আমরা, তাই না? আমরা তো করি না। তাহলে যদি মনে হয় তাহলে ওনারা এখনো চলমান রাখছে, অবশ্যই তাহলে মবের সাথে ওনারাই জড়িত। ধন্যবাদ। আর শুধু তাই নয়, তৎকালীন সরকারের মুখপাত্র তথাকথিত প্রেস সচিব নিজেও মবকে ডিফাইন করে বলেছেন এটা রাজনৈতিক প্রেসার। আপনার মনে আছে? তো কাজেই আমি ওনার কথাই যাচ্ছি না, ওটার যুক্তি দিলে অনেক বড় যুক্তি আসবে, ডেটা অনেক বড় হবে, এত ভারী হবে যে সহ আলোচক কাল থেকে সংসদ, আমি আশা করি ভালো ঘুম হবে ওনার, কালকে সংসদ, আমাদের সংসদে সকালে দেখা হবে। তো এই জন্য বলি যে এইটা, এই যে একটা দীর্ঘকালীন প্রায় প্রত্যেক দিন, যেটাকে উনিও এখন আন্দোলন বললেন, তো আপনি করলে লীলা, আমি করলে পাপ, এই তো বিষয় নাকি? সো এখন আপনি কোনটাকে লীলা বলবেন, কোনটাকে পাপ বলবেন, এটা আপনার ইচ্ছে মতো আপনি ডিফাইন করবেন, সেটা তো হয় না। আমি কিন্তু প্রথমেই বলেছি এই মব এই সরকার চিরতরে নিঃশেষ করবে ইনশাআল্লাহ। এখন সেই নিঃশেষ করার প্রক্রিয়া সফল হতে পারছে কিনা, মেহেদী হাসান পলাশ, আপনি যেহেতু সাংবাদিক, আপনিও নিশ্চয়ই আরো খবরাখবর রাখেন, আপনার দৃষ্টিতে কি মনে হয় পরিস্থিতি কি নিয়ন্ত্রণে করা যাচ্ছে কিনা? ধন্যবাদ। আমাদের সাম্প্রতিক ইতিহাসে যদি আমরা দেখি, প্রথম মানে খুব আলোচিত মবটি যেটি হয়েছিল সেটা হলো 2006 সালের 28 অক্টোবর পল্টনে লাঠি লগি বৈঠা দিয়ে পিটিয়ে যেভাবে প্রকাশ্যে মানুষ খুন করা হয়েছিল সেটা। এবং এর পরবর্তীকালে আমরা ফ্যাসিবাদী আমলে আমরা এই ধরনের মব ব্যাপকভাবে দেখেছি, হেলমেট বাহিনী দেখেছি, এই জিনিসগুলো হয়েছে। বাট সবচাইতে একটা বড় ব্যাপার হলো অন্তর্বর্তী সরকারের সময় যে ধরনের যেই কর্মসূচিগুলো হয়েছিল, এগুলোকে আমরা হয়তো আগে যেটা বলা হতো রাজনৈতিক সহিংসতা, পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময় এসে এটাকে বলা হলো মব। তো যখন এটাকে মব বলা হলো, তখন আবার সরকার, যেটাকে আমাদের সংসদ সদস্য বলছিলেন যে সরকার এটাকে মানে ইয়ে করলো, রেকগনাইজ করে একটা নতুন নাম দিল, যেটা প্রেসার গ্রুপ। যারা মব করছে এটা মব না, এটা প্রেসার গ্রুপ। এবং এই যে সেই তারপর থেকে আমরা দেখলাম যে এই প্রেসার গ্রুপ এক একবার এক এক জায়গায় এক একটা প্রেসার তৈরি করছে, যেটাকে অন্যরা মব বলছে এবং সরকার সেটা মেনে নিচ্ছে। ঠিক একইভাবে এই যমুনার সামনে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য একটা আন্দোলন বা মব, কারোর ভাষায় আন্দোলন, কারোর ভাষায় মব, তারা তৈরি করছে, আবার সেখানে ওই তাদের নাস্তা পানি সব সরকারের দিক থেকে সরবরাহ করা হচ্ছে, আবার সেটাকে মানে সেই মেনে নেওয়া হচ্ছে। এই প্রক্রিয়াটা অন্তর্বর্তী সরকারের সময় ব্যাপকভাবে ছিল, বাট নির্বাচিত সরকারের সময় এই ধরনের ঘটনা ঘটবে এটা আমরা প্রত্যাশা করিনি। আপনি যেই পরিসংখ্যানটা দিলেন প্রথম আলোর, যে 31টা, কিন্তু এটা শুধু যে এটা সরকার দল করছে তা না। আপনি যদি দেখেন এই যে কুষ্টিয়াতে একটা পীরের মাজারে, ঢাকায় শাহালির পীরের মাজারে, গোয়ালন্দতে একটা মানে ভণ্ড পীরের মাজারে, যাই হোক ভণ্ড হোক আর যাই হোক, কিন্তু এভাবে তো মব তৈরি করে তাদেরকে মানে লাশ তুলে এনে পুড়িয়ে ফেলা, এগুলো তো পরিষ্কার মব। তো এই ঘটনাগুলো কিন্তু সব দলই করছে। এখনো যে শুধু সরকার করছে বিষয়টা এরকম না, সরকারের লোকজনরাও করছে, আবার বিরোধী দলের লোকজনরাও করছে।
যেখানে সরকার মানে বিরোধী দল দায়ী সেখানে সরকার বিরোধী দলের উপর দোষ চাপাচ্ছে, যেখানে সরকার দায়ী সেখানে বিরোধী দল সরকারের উপর দোষ চাপাচ্ছে। আসলে এই যে মানে আইন হাতে তুলে নেওয়ার একটা প্রবণতা তখন তৈরি হয়েছিল, কারণ সে সময় পুলিশ খুব মানে মানে অন্তর্বর্তী সরকারের সময় আইনি কোনো ব্যবস্থা ছিল না, পুলিশ একেবারে ভেঙে পড়েছিল, ফলে মানুষের যাওয়ার কোনো জায়গা ছিল না, আইনি প্রতিকার পাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। এখন পরবর্তীকালে আপনার নতুন সরকার আসার পরে সরকার কিন্তু এখনো পুলিশ ব্যবস্থাটাকে কিন্তু মানে সম্পূর্ণরূপে ঢেলে সাজাতে পারেনি। আপনি দেখবেন যে প্রায় প্রতি মাসেই একাধিক বড় বড় চেঞ্জ হচ্ছে পুলিশ বাহিনীর মধ্যে, পদত্যাগ, নানা ধরনের ঘটনা ঘটছে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়তো একটা সময় গিয়ে যখন আইন শৃঙ্খলা বাহিনী নিজের জায়গায় দাঁড়াতে পারবে, এবং এর মধ্যে কিন্তু আবার আরেকটা ঘটনা হচ্ছে সেনাবাহিনী কিন্তু তাদের ব্যারাকে ফিরে যেতে শুরু করেছে, যেটা একটা ব্যালেন্স ফ্যাক্টর ছিল। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এই ধরনের এক্সট্রা মানে আইন হাতে তুলে নেওয়ার যে প্রবণতা, যেটাকে আমরা বলছি এখন মব বলা হচ্ছে, অথবা যেটাকে আমরা রাজনৈতিক সহিংসতা, সেটাকেও এখন আবার নতুন করে এই মব নামে বলা হচ্ছে। তো কাজেই এই সবগুলো মব কিনা, অর্থাৎ পলিটিক্যাল সহিংসতা। তার মানে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে খুব একটা ভালো না, আমরা তো এক লাইনে আসলে সেটা বলতেই পারি। আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের মানে খুব ভালো কখনোই ছিল না। আপনি দেখেন এই যে রিসেন্টলি একটা পরিসংখ্যানে আমরা দেখলাম যে ঢাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার নগরী, অথচ আয়তনে অত্যন্ত ছোট সেই তুলনায় অন্যান্য তার যে মানে কাছাকাছি যে শহরগুলো আছে। তো এত ছোট একটা শহর, এত ছোট একটা দেশের মধ্যে এই বিপুল পরিমাণ মানুষ, তাদের যে অর্থনৈতিক অবস্থা, তাদের যে মানে কর্মসংস্থান, বেকারত্ব, শিক্ষা, সামগ্রিক যে আমাদের যে নৈতিক এবং আদর্শিক যে মানের যে স্ট্যান্ডার্ড, সেই জায়গা থেকে আমরা মানে আমাদের এখানে যদি আমরা মনে করি যে রাতারাতি একেবারে এটা মানে সেই হয়ে যাবে, মদিনার মতো একটা রাষ্ট্র হয়ে যাবে, অথবা একেবারে জিরো, পৃথিবীতে কোথাও কি এরকম আছে যে একেবারে জিরো ক্রাইম কোনো একটা রাষ্ট্র, কোনো একটা সিটি, কোথাও নেই। কাজেই বাট আমাদের সবার, সারা পৃথিবীর সবারই প্রত্যাশা থাকে যে এটা জিরো ক্রাইম হবে, কোনো ধরনের মব থাকবে না, কোনো ধরনের ধর্ষণ থাকবে না, খুন থাকবে না, এটা আমাদের প্রত্যাশা থাকবে, এবং এটাকে সবচেয়ে নিচে নামিয়ে নিয়ে আসার জন্য প্রচেষ্টাটা থাকবে। কিন্তু আমরা যদি বলি যে না, একেবারেই এই রাষ্ট্রে বা কোনো রাষ্ট্রে একদম অপরাধ মুক্ত, এটা আসলে সম্ভব না, এটা মানে অবাস্তব একটা ঘটনা। আপনি কি এই প্রচেষ্টাটা দেখতে পান সরকারের ভেতরে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার, বা আমরা যেটাই বলি না কেন, মব হোক বা আরো অন্যান্য যেসব এই যে ধর্ষণ থেকে শুরু করে আরো অনেক ধরনের যে ঘটনাগুলো দিনকে দিন সমাজে ঘটছে? আচ্ছা, এটা একটা হলো ক্রাইম বাড়ার অনেকগুলা ইস্যু আছে। ক্রাইম যদি ধরেন, একটা জিনিসটা হচ্ছে সমাজে ক্রাইম বাড়তেছে, এটা কি প্রিভেনশন করার জন্য আমরা সিকিউরিটি ফোর্স বানিয়েছি। তো দুইটা ইস্যু আছে, ক্রাইম বাড়ে কেন সেটা একটা ইস্যু, আমাদের সিকিউরিটি ফোর্স কেন অর্ডারলি না সেটা দুইটা, তাত্ত্বিকভাবে দুইটা ডিফারেন্ট বিষয়। আপনি এটা যদি বলি, আমাদের সমাজে মাঝে দেখবেন যে একই রকম গলা কেটে হত্যা, মাঝে কিছু কিছু দেখলেন, এটা কিন্তু নর্মাল সেন্স না, তার মানে কোনো একটা ইন্টেনশনাল গ্রুপ এটা করার চেষ্টা করতেছে, যে দেশে একটা অস্থিতিশীল করার চেষ্টা। সেকেন্ড হলো যেটা ভাই হাইলাইট করেছে, 17 বছর ধরে এই পুলিশ বাহিনীর তো আসলে কমপ্লিটলি একটা ডিস্ট্রাকশন হয়েছে। কারণ দেখবেন যে ওসিরা সরাসরি প্রাইম মিনিস্টারের সাথে কমিউনিকেট করতো, মানে চেইন অফ অর্ডার ছিল না, মানে হাইলি পলিটিসাইজ লোকজন ছিল, যাদের একটা ল অ্যান্ড অর্ডার যে সবার জনগণের পুলিশ হওয়ার যে মানসিকতা, সেটা কমপ্লিটলি ডিস্ট্রয় হয়েছে। এবং দেখে ডিএনএ টেস্ট করে করে শুধুমাত্র আওয়ামী লীগ, ছাত্রলীগ যারা পোস্টেড তারা হয়েছে। তো এটার কারণে এখনও কিন্তু ফুল যদি আপনি সেট আপটার কথা বলেন, আই ডোন্ট থিঙ্ক যে তারা এখনও হয়েছে। এবং আমার এলাকায় আমি দেখলাম মাঝে এক পুলিশ অফিসার, তাকে এখান থেকে ঢাকা থেকে ট্রান্সফার করে দিয়েছে কুড়িগ্রামে, সে ছাত্রলীগের নেতা ছিল, এবং অনেক এডিসি যারা ছাত্রলীগের পোস্টেড ছিল এখানে ঢাকা শহরে ছিল, তারা এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে, জাস্ট এখান থেকে এখানে শিফটিং হচ্ছে। এটা হওয়ার এই জিনিসগুলোর কারণে তারা রাজনৈতিকভাবে তারা আসলে কোনোভাবে এই জিনিসটা স্ট্রবল হোক, গভর্নমেন্ট এটা অনেক সময় চায় না। অনেক সময় কারণ এসে যে যদি একটা পুলিশ বলছে হ্যাঁ দেখতেছি, একটা জায়গায় মারামারি হচ্ছে বলে দেখতেছি, এই দেখতেছি করে সে আসতেছে না। সেকেন্ড হলো তো করাপ্টেড একটা গুরুত্ব আছে অলওয়েজ পুলিশের মধ্যে, যারা আসলে ফাইন্যান্স ছাড়া মুভিং করে না, সেটাও একটা ইস্যু থাকে। আর আমাদের জনগণের মধ্যেও তো ওই পরিমাণ সচেতনতা নাই আইন শৃঙ্খলার ব্যাপারে, সবাই আসলে নিজেদের মতো করে আমরা একটু করে মুভ করি। এছাড়া পলিটিক্যালি আমরাও কিন্তু অনেকে অনেস্ট না।
কোনো একটা ঘটনা ঘটলে এটাকে পলিটিক্যালি মোটিভেট করার চেষ্টা করে। আমি তো বিএনপি সমর্থক, ওর আওয়ামী লীগ বা অমুক এনসিপি সমর্থক করে মারলে কিছু হবে না, আমি সরকারি দল, এই যে একটা মানসিকতা, এটা কিন্তু রং। কিন্তু আমাকে নেতা সাপোর্ট দিবা, নেতারাও এরকম, হ্যাঁ তুই মাইরে আসিস আমাকে বলো, আমি সাপোর্ট দিব। সো হোল এই যে অ্যাটমসফিয়ারটা কিন্তু কমপ্লিটলি মানে আমাদের যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক করার ব্যাপারে যে আমাদের সবার দায়িত্ব, সেটা কিন্তু খুব সব জায়গায় ঠিক নাই। তারপরেও ওভারঅলি গভর্নেন্সের ক্ষেত্রে আমরা অবশ্যই বলবো যে এই গভর্নেন্স যদি পলিটিক্যালি বলে যে আমরা গুড গভর্নেন্স আমরা দিতে চাই, সেক্ষেত্রে কিন্তু ওনাদেরকে স্টেপগুলো ভালো মতো নিতে হবে, স্ট্রংলি নিতে হবে। যে আমার পলিটিক্যাল নেতা হোক আর যাই হোক, ল অ্যান্ড অর্ডার ঠিক করার জন্য যাকে ধরার তাকে ধরতে হবে। আমার দল করে এই জন্য আমি তাকে সারপ্লাস করে দেবো, সার করে দেবো, এবং তার ভিতরে গ্রো করবে যে আমি দল করি সুতরাং 7 খুন মাপ। সো দ্যাট ইজ যদি প্র্যাকটিস হয়, তাহলে আগের সেম আওয়ামী লীগ স্টাইলে প্র্যাকটিস হয়ে যাবে। এটা তো কোনোভাবে আমরা কামনা করি না বাংলাদেশের ক্ষেত্রে, যে একটা আমি একটু যোগ করতে চাই। জি, আমি একটু যোগ করতে চাই। দেখেন, এখন যে পুলিশ বাহিনীটা আমরা দেখতে পাচ্ছি, এর কিছু সিনিয়র অফিসার বাদ দিলে বাকি যে পুলিশ আছে এরা সবাই কিন্তু ফ্যাসিবাদ আমলের পুলিশ, এবং এই নিয়োগপ্রাপ্ত পুলিশ, এরা জন্ম হয়েছে ক্রসফায়ার দেখে, এরা জন্ম হয়েছে আয়নাঘর দেখে, এরা জন্ম হয়েছে মানে এরা বেড়ে উঠেছে গুম খুন এই যে ক্রসফায়ার এর মধ্য দিয়ে কিন্তু এরা বড় হয়েছে। এরা এভাবেই মানে এরা যে কোনো সমস্যা ডিল করতে কিন্তু এভাবে অভ্যস্ত, এবং একই সাথে এই যে করাপশন পুলিশের, এই করাপশনের মধ্য দিয়ে কিন্তু ওরা অভ্যস্ত হয়ে উঠেছে, এবং তাদের যে জীবনযাপন, তাদের যে জীবনযাপনের যে স্ট্যান্ডার্ড, তারা কিন্তু এটার উপরে নির্ভর করে গড়ে উঠেছে। ফলে এই জায়গা থেকে কিন্তু রাতারাতি বের হয়ে আসা অত্যন্ত কঠিন ব্যাপার। বাট আতিক মুজাহিদ যেটা বলছিলেন, আমি ওনার সাথে একটু ডিফার করি। দেখেন, আমরা আগের বার বিএনপি সরকারকে দেখেছি কিন্তু যখন ক্রাইমটা অনেক বেড়ে গিয়েছিল, তখন বিএনপি অপারেশন ক্লিন হার্টের মধ্য দিয়ে তারা কিন্তু ইভেন তার দলের সমস্ত নেতাদেরকে প্রায় অলমোস্ট কাশ করে দিয়েছিল, যে কারণে এই যে ফ্যাসিবাদ আমলের যে বিএনপি আন্দোলন করতে পারে নাই, তার একটা বড় কারণ কিন্তু এটা যে বিএনপি তার ফাইটিং ফোর্সটাকে বিএনপি নিজেই ডিস্ট্রয় করে দিয়েছিল। কাজে আমি যদি মনে করি যে বিএনপি যদি সেই জায়গায় থাকে, বিএনপি এই ধরনের অপরাধটা প্রশ্রয় দেবে না বলে আমি মনে করি। হয়তো এখন যেটা আতিক মুজাহিদ যেটা চেষ্টা করছেন, বলার চেষ্টা করলেন, আপনারা আগের বারের মতো এরকম মানে অপারেশন ক্লিন হার্ট অথবা কোনো একটা নাম এরকম শক্ত ধন্যবাদ অবস্থানে আসলে যাবে পলাশ কিনা? ভাই। হ্যাঁ, প্রথম কথা কি জানেন, এই ঘটনাগুলোর মূলে কারণ হচ্ছে আমাদের রাষ্ট্র ব্যবস্থা, যেটা যথার্থই বলেছেন। আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন সম্পূর্ণই আমাদের দীর্ঘদিনের একটা লালিত আমরা পেয়েছি উত্তরাধিকার সূত্রে। সেইখানে আমরা আমাদের আরেকটা খুব মজার একটা ঘটনা ঘটেছে। এই যে নির্বাচন করলাম, নির্বাচন করে আমরা এখন কি হয়েছে, জামাত এনসিপির বিরুদ্ধে আমরা সারাদিন কথা বলছি, আর তারাও বিএনপির খুঁটি খুঁটি কোথায় কি সমস্যা এগুলো সারাদিন বলছে। আমরা কিন্তু সবাই ভুলে গেছি যে আমরা 17 বছরে যে দুঃসহ, আমি নিজে সময় টিভিতে টকশো করে নিচে নামতে পারিনি, পালায়ে গেছি গলি দিয়ে, কারণ এজেন্টরা এসে আপনাকে ধরে উঠে নিয়ে যাবে, এই জন্য এসছে। সো সেই দিনগুলো আমরা কিন্তু ভুলে গেছি। আমাদের নিজস্বতা আমরা যখন যদি ভুলে যাই, তখন কিন্তু আমরা অন্যকে জায়গা করে দিই। তো এই জিনিসটা আমরা এখন ফ্যাসিস্টদের কথাগুলো আমরা বলা বন্ধ করে দিয়েছি। এটা একটা বড় কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে সমাজটা গত 17 বছরে শেখ হাসিনা ওয়াজের এমনভাবে এটাকে তৈরি করেছে, শিক্ষকদেরও ছাত্ররা সালাম দেয় না। মানে এখন আর কোনো কিছু নাই, আদব বলে কিছু নাই, নৈতিকতা তো নাই, ধর্মীয় মূল্যবোধও নাই, মিনিমাম নাই। ওয়াজ মাহফিলে দর্শক হয় না, এখন 20 জন দর্শক হয়। সো হুজুররাও হয়ে গেছে দ্বিপাক্ষিক, ত্রিপাক্ষিক, চৌপাক্ষিক। তো এগুলো থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই অনেক ধরনের কাজ করছে। আমরা ধর্মীয় শিক্ষা দিচ্ছি, শিক্ষক নিয়োগ করছি আমরা, সেটা ইসলাম ধর্ম বলেন, হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, আমরা সেগুলো পরিকল্পনা করছি। নৈতিকতার শিক্ষক দিচ্ছি আমরা, বাচ্চাদের ক্রীড়া শিক্ষক দিচ্ছি ক্লাস 4 থেকে। আমরা সেই সব স্টেপে যাচ্ছি, কিন্তু এটার সুফল পেতে অনেক দেরি হবে। কিছু সময় পুলিশ আসলে প্রশাসন, লাগবে। আমি শেষ করছি জি, 1 মিনিটে, আমার হাতে পুলিশ প্রশাসন অল্প সময়। একদিনে শেষ হবে না, জি। ঠিক করে ফেলা যাবে না, তবে অনেকটাই তারা অ্যাক্টিভ আরো হবে আমি আশা করি। জি, আমরা আসলে- দ্বিতীয় যে কথাটা, যেটা যথার্থই বলেছেন, গলা কেটে হত্যা এখনো একটা চক্র আছে, কোট আনকোট ডক্টর মুজাহিদ। এই চক্রটা দেশের সবসময় খারাপ চেয়েছে। এই চক্রের বিরুদ্ধে আমাদের সবার একমত হতে হবে। আর আপনি যেটা বলেছেন অপারেশন ক্লিন হার্ট, এটা আমরা
পর্যবেক্ষণে আছে মাননীয় প্রধানমন্ত্রী। আজকেও ব্যাপারে কথা হয়েছে আমাদের মধ্যে, ইন্টারনাল কথা, আমি মিডিয়াতে বলতে চাই না। তবে এইটুকু ভরসা রাখবেন, জনাব তারেক রহমান এই দেশকে ন্যায় বিচার এবং নবীর ন্যায়পরায়ণতার ভিত্তিতেই উনি দেশ চালাবেন এবং সুশাসন নিশ্চিত করবেন, জবাবদিহিতা নিশ্চিত করবেন, প্রশাসনের মধ্যে উনি শৃঙ্খলা ফেরত নিয়ে আসবেন এবং সেটা অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী। নিশ্চয়ই আমরা আসলে সেই প্রত্যাশায় থাকলাম। অনেক